বিএনপি সরকারের ১৮০ দিনের সরকার পরিচালনার সাফল্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের উদ্যোগে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার এক তথাকথিত এক এমপি সে বলল যে ফ্যামিলি কার্ড এসব কিছু লাগবে না, ইসলামী জামাত নাকি একটা আছে, ও বলছে রাখ তোর ফ্যামিলি কার্ড, বলছে না? এ ধরনের কটাক্ষ কিন্তু করা হয়েছে। বিএনপি সরকার নির্বাচিত হওয়ার ২১ দিনের ভিতরে ফ্যামিলি কার্ড বিতরণের যে কার্যক্রম এটা দৃশ্যমান হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনেক পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে। কৃষক কার্ড দিব বলছে কিনা বিএনপি সরকার? তাহলে ৬ মাসের ভিতরে বিএনপি সরকার আসলে কতটুকু কৃষক কার্ড দিতে পারলো আমরা দেখি অগ্রগতিটা কি। ২০,৮৩২ জন মানুষকে অলরেডি কৃষক কার্ড দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে ধীরে ধীরে আল্লাহর রহমতে এই সরকার যত দীর্ঘায়িত হবে তত বেশি মানুষের কাছে এই কৃষক কার্ড পৌঁছে যাবে, সেটাই আমরা আশা করি। খাদ্য মজুদে কিন্তু এই সরকার রেকর্ড করেছে। কিভাবে রেকর্ড করেছে? ২৪ লাখ টন খাদ্য শস্য এই সরকার ইতিমধ্যে মজুদ করেছে, যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খাদ্য মজুদ। মুক্ত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমির কলেজ সহ ঢাকার আশপাশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা সরকারের গত ৬ মাসের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও সম্ভাবনার পাশাপাশি বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় মমিনুল ইসলাম জিসান বলেন, সরকারের জনবান্ধব উদ্যোগগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সরকারের শক্তি জনগণ, জনগণের কাছে গত ৬ মাসের কার্যক্রম তুলে ধরার মধ্য দিয়ে সরকার জনগণের প্রতি তার দায়বদ্ধতা আবারও প্রমাণ করেছে। ১৮০ দিন একটি সরকারের জন্য খুব দীর্ঘ সময় নয়, আর ১৭ বছরের একটি রেজিমের পতনের পর দায়িত্ব নেওয়া একটি সরকারকে কেবল ১৮০ দিনের কর্মকাণ্ড দিয়ে বিচার করার বাস্তবতাও নেই। তিনি আরও বলেন, প্রায় ২৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং মানুষের ক্রমবর্ধমান প্রত্যাশা সবকিছুকে সঙ্গে নিয়েই সরকারকে এগিয়ে যেতে হচ্ছে। মমিনুল ইসলাম জিসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নং যুগ্ম সম্পাদক। আজকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির সংগ্রামী চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে উনি নিজ গরজে উনি নির্বাচনের আগে যে ইশতেহারগুলো দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, বিশেষ করে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি যে বিষয়টি, স্বচ্ছতার বিষয়টি, উনি নিজ থেকে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ক্লারিফাই করেছেন যে জাতির উদ্দেশ্যে আমাদের যে ৩১ দফা ছিল এবং আমরা সেখান থেকে যে ক্ষুদ্র করে যে ৮টি দফায় আমরা জাতির উদ্দেশ্যে নির্বাচনী ইশতেহার আমরা দাবি করেছিলাম, সেগুলো আমরা কতটুকু পালন করতে পেরেছি, সেগুলো কতটুকু উদ্যোগ গ্রহণ করতে পেরেছি এবং সেগুলো আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। আমাদের নেতা, বাংলাদেশের নেতা, বাংলাদেশের আপামর জনসাধারণের নেতা, যিনি ইতিমধ্যে শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার অন্যতম ইমার্জিং লিডার হিসেবে আবির্ভূত হয়েছেন, আমাদের সেই নেতা জনাব তারেক রহমান আমাদের জাতির উদ্দেশ্যে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো উনি বাস্তবায়ন করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করছেন। তিনি নিজ থেকে স্বীকার করেছেন যে আমরা হয়তোবা শতভাগ সফল হতে পারিনি, কিন্তু আমাদের উদ্যোগের ক্ষেত্রে, কিন্তু আমাদের প্রয়াসের ক্ষেত্রে আমরা শতভাগ সফল। ইতিমধ্যে এদেশের জনগণ কিন্তু তা দেখতে পেয়েছে। ৩১ দফার বাইরেও কিন্তু আরো অনেক দফাগুলো রয়েছে, যেমন আজকে পিঙ্ক বাস, আমাদের নারী যাত্রী যারা রয়েছে ঢাকা সিটিতে এবং চট্টগ্রাম সিটিতে এবং বগুড়া সিটিতে যারা রয়েছেন, আমাদের সেই মা বোনদের জন্য যারা কর্মক্ষেত্রে, যারা পড়াশোনার ক্ষেত্রে, যারা গৃহের বাইরে যেতে হয়, তাদের জন্য আলাদা পিঙ্ক বাসের ব্যবস্থা করা হয়েছে। এটি কিন্তু ৩১ দফার মধ্যে ছিল না। আমাদের মধ্যে যে ৩,৯,৩৮,০০০ কোটি টাকার ইতিহাসের সর্ববৃহত্তম বাজেট যেটি ঘোষণা করা হয়েছে, সেটি কিন্তু ৩১ দফার মধ্যে ছিল না। আমাদের সেই ৩১ দফার মধ্যে কিন্তু ছিল না শিশুদের যে বাসের যে কাপড়ের যে ব্যবস্থা করা হবে, তাদের জুতার যে ব্যবস্থা করা হবে, তাদের যে ব্যাগের যে ব্যবস্থা করা হবে, তা কিন্তু ৩১ দফায় ছিল না। আমরা বলতে চাই, আমাদের নেতা এই বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, এ দেশের এই অবহেলিত জনপদের উন্নয়নের স্বার্থে শুধু ৩১ দফা নয়, যদি ১৩১ দফা লাগে উনি সেটি পূরণ করবেন। আলোচনায় বক্তারা সরকারের আগামী দিনের অগ্রাধিকার নির্ধারণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য সম্ভাবনার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সরকারের সাফল্য ও সীমাবদ্ধতা নিয়ে গঠনমূলক আলোচনা এবং জনগণের কাছে সরকারের কার্যক্রম তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।